আগের দিন রাত্রেই হট করে প্ল্যান হয়ে বেরিয়ে গেলাম নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে। আর এই 12 ঘন্টার মধ্যে নবদ্বীপ মায়াপুর কমপ্লিট করে ঘুরে আবার বাড়িতে ব্যাক করলাম। কিভাবে কি কি দেখলাম সেই গল্পই আজকে করব। এখন বাজে ভোর 5:30 আর আমরা আপাতত চলে এসেছি হাওড়া স্টেশনে। হ্যাঁ, এখন কোনো ট্রেন আমরা পাইনি, জানো তো। প্রথমে যখন হাওড়া স্টেশনে এসেছি, হাওড়া স্টেশনে ফার্স্ট ট্রেনটা বেরিয়ে গেছে, যেটা থাকে 5টা 35-এ বেরিয়ে গেছে। তার নেক্সট ট্রেন যেটা আছে সেটা আবার 8টায় আছে। তার মাঝে একটা ট্রেন, সেটা নাকি ক্যান্সেল হয়েছে। তা যাই হোক, আমাদেরকে বলা হলো যে শিয়ালদায় যদি যাওয়া হয় তবে 6:30টার মধ্যে একটা ট্রেন আছে, সেটা পাবে। তা আমরা আবার হাওড়া থেকে ছুটে ছুটে চলে গেলাম শিয়ালদায়। শিয়ালদায় গিয়ে 6টা 35-এর ট্রেনটা ধরে আমরা পৌঁছে গেছি এখন একদম নবদ্বীপে। আচ্ছা, প্রথমেই বলি আমরা এখান থেকে আগে যাব মায়াপুরে। কারণ আমরা প্রথমে তো ট্রেনে করে আস্তে আস্তে ঠিক করেছিলাম যে আজকের রাতটা এখানে কাটাবো, কাল সকালবেলা ব্যাক যাব। বাড়িতে ছেলেরা আছে, দেবাদেবী দুজনে বেরিয়েছি, সেটা দেখলেই বুঝতে পারো। কিন্তু স্টেশনে নেমে আমাদের মনে হয়েছে আগে কিছু টিফিন করিনি, কারণ ওই অত সকালে কিচ্ছু খেয়ে বেরোয়নি, চাটা পর্যন্ত মুখে দিইনি। তবে স্টেশনের বাইরে এসে না এই পরোটা আর আলুর তরকারি নিয়ে নিয়েছি। খাবারটা খেয়েই আমরা প্রথমে সোজা একটা টোটো ধরলাম। টোটো ধরে এখান থেকে সোজা বেরিয়ে গেছি হচ্ছে একদম মায়াপুরে। মায়াপুরে গিয়েই প্রথম কী করেছি জানো, ভোগের কুপনটা কেটে নিচ্ছি। আচ্ছা, ভোগের সম্পর্কে তোমাদেরকে বলে নিই। গদা ভবনের ভোগের কুপন আমরা কেটেছিলাম। আমরা যখন গদা ভবনে ভোগের কুপন কাটছিলাম তখন আমাদেরকে জানানো হয়নি যে গদা ভবনে 2 রকমের ভোগের কুপন আছে। তা আমরা গদা ভবনের ভোগের কুপন নিয়েছি, আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখলাম ওখানে 2 ধরনের ভোগের কুপন আছে। তা যাই হোক, ওইটা না হোক পরের এক ভিডিওটা ডিটেলসে বলবো। এখানে গিয়ে প্রথমে একটা রুম নিয়ে আমরা জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। করে নিয়ে একদম সোজা মন্দির দর্শন করে নিয়েছি। আগে না মন্দিরের ভেতরে ফোন নিয়ে তবু আসতে দিত, কিন্তু এখন আর মন্দিরের ভেতরে ফোন নিয়ে কোনোভাবে আসতে দেয় না। ফোন কিন্তু বাইরে জমা রাখতে হয়। আর এখানে আমার বর আমাকে তিলক পরার কথা বলছিল, আমি তিলক পরার কথা না করছিলাম। আর তার সাথে আমাদের এখানে একটা শর্টস হচ্ছিলো, সেইটারই কিছুটা অংশ তোমরা দেখতে পেয়েছো। একটা সময় না মনে খুব শখ ছিল, জানো তো, এই গোপী ড্রেসগুলো পরবো। হ্যাঁ, পছন্দও করতে গিয়েছিলাম, দরদামও করেছি। হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছিলে এগুলোর দাম কেমন। যদি এরকম ঘের হলা ভালো কোয়ালিটিরগুলো নাও তবে কিন্তু 1,500 থেকে দাম শুরু হয়ে যাবে। তা আমিও সেরকমভাবে চয়েস করেছিলাম। কিন্তু হ্যাঁ, আমি ভেবেছিলাম এখানেই গোপী ড্রেসটা পরে আমি 2-একটা ভিডিও বা রিলস করব। কিন্তু ব্লাউজটা বানাতে সময় নেবে অন্তত ঘন্টা দেড়েক। এবার আমরা যে ততক্ষণে ডিসিশান নিয়ে নিয়েছি যে আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে হচ্ছে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ট্রেন ধরে আবার ব্যাক করব। সেই জন্য ওই 1.5 ঘন্টা আমার কাছে একদম স্পেন্ড করার মতন কোনো সময় ছিল না। আর তার মধ্যে আমার মনে হলো যে একবার পরার পর আমি আর ওইটা কবে পরবো, সেই জন্য আর নেওয়া হলো না। মার্কেটটা ঘুরে এরপর আমরা সোজা চলে গেলাম ভোগের জন্য। কারণ ভোগের লাইনের জন্য মোটামুটি 1:30টা থেকে 2টোর মধ্যে এরকম একটা টাইম আছে। ততক্ষণে যদি লাইন দেওয়া হয় ভোগ পাওয়া যাবে, তার প্রসাদ পাওয়া যাবে, তারপর আর পাওয়া যাবে না। সেই জন্য ভাবলাম টাইম এদিক ওদিক না নষ্ট করে একদম ভোগের ওখানে লাইন, প্রসাদের ওখানে লাইন দিয়ে দিই। আর ততক্ষণে বেশ ভালো লাইন পড়ে গিয়েছিলো, অনেক মানুষ বসে গিয়েছিলো। আর এই প্রসাদ না, সত্যি বলছি, প্রসাদ তুমি যেমনই হোক না কেন খেতে যেন দারুণ সুস্বাদু হয়। এখানে ভাত ছিল, রুটি ছিল, ছিল হচ্ছে পকোড়া, পনিরের তরকারি, পটল আলুর তরকারি, পায়েস আর জল। আর অঢেল খাবার। এই কি, খাবার নষ্ট করা যাবে না, আর তোমার পেটে যতটা ধরবে তুমি ততটাই নেবে। আর প্রসাদের নিয়মই এটা, প্রসাদ যেন সবাই পায় কিন্তু নষ্ট যেন না হয়। এরপর আমরা ওখান থেকে প্রসাদ খেয়ে মন্দিরের আশেপাশেই 5টা মিনিট বসে একবার রুম থেকে জিনিসপত্রগুলো তুলে নিয়ে সোজা এবার চলে এসেছি হচ্ছে লঞ্চ ঘাটে। এবার আমরা নৌকা পার হয়ে যাব হচ্ছে নবদ্বীপে। আর লঞ্চ ঘাটের সামনেই এখানে এই মার্কেটগুলোতেও একবার ঘুরে নিলাম। আর আমার বর এখান থেকে এই ঢোলটা নেওয়ার বায়না করছিল। হ্যাঁ, ওর নিজের জন্য না, বলছিল বাড়ির জন্য। এবার এইটা যদি আমি বাড়িতে নিয়ে আসি, আমার প্রথমে ছোটো ছেলে 2-একবার বাজাবে, তারপর ওরই সারাক্ষণ আঁচড়ে উচড়ে ছিঁড়ে দেবে। সেই জন্য আমি বললাম আমার ছেলেদের আর ঢোল বাজানোর বয়স নেই, তোমার যদি বয়স থেকে থাকে তবে তুমি নিয়ে বাজাতে পারো, আমার ছেলেরা তো আর বাজাবে না। এখান থেকে বেড়াতে বেড়াতে এক জায়গায় দেখলাম পেয়ারা মাখা বিক্রি হচ্ছে। কিন্তু আমরা ভোগ খেয়ে পেটের অবস্থা একদম টইটুম্বুর। সেটা আমি আমার বরকে বললাম আমি তো কোনো মাখাই খাবো না, তুমি যদি খেতে চাও তবে অবশ্যই খেতে পারো। এখন ঘড়িতে বাজে ওই 3টে থেকে 3:30। আমরা এখন পার হচ্ছে লঞ্চ ঘাট। কারণ আমরা যাচ্ছি হচ্ছে নবদ্বীপে। আর নবদ্বীপে দেখবো আমরা সাইট সিনগুলো। নবদ্বীপে না বেশিক্ষণ সময় লাগবে না তোমাদের। তবে হ্যাঁ, আমাকে যদি বলো মায়াপুর না নবদ্বীপ কোনটা বেশি তোমার মনকে টানে, আমি বলবো নবদ্বীপ। আমার না মায়াপুর আর নবদ্বীপের আগে আসা আছে, কিন্তু অনেক আগে। এখন যখন এলাম না
তখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মায়াপুরে এর আগে যখন এসেছিলাম তখন ওই যে বড় মন্দিরটা সেইটাই ছিল, অন্য বাকি সব কিছুর কিন্তু কনস্ট্রাকশন চলছিল। আর এবারে যখন এলাম অনেক কাজ হয়ে গেছে, অনেক নতুনত্ব জিনিস, বেশ ভালো লাগলো। একটা দিনের জন্য খুব সুন্দর করে টাইম কাটানো যায়। এখানে একটু দুজনে ফটো তুললাম, একটু গল্প করলাম, দাঁড়ালাম, এরপর একটা টোটো ধরে চলে গেলাম সাইট সিন। তবে হ্যাঁ, একটা কথা বলি, এখানে সাইট সিন করতে যাওয়ার সময় টোটোদের সাথে অবশ্যই বার্গেনিং করবে, নাহলে ওরা কিন্তু শুরু করবে একদম 800-900 থেকে। 800-900টা আমাদের কাছে আবার বার্গেনিং করে এসে দাঁড়িয়েছিল 250-তে। এখানে আমরা প্রথম যেই জায়গাটা যাব সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে ছোট ছোট করে মহাভারত আর রামায়ণ সময়কাল কিছু কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে এরকম ছোট ছোট পুতুলের মাধ্যমে। খুব ভালো লাগলো এই জায়গাটা দেখতে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে নেক্সট স্টপেজে। তবে হ্যাঁ, এখানে টোটোওয়ালারা না তোমাদেরকে একদম বেশি সময় দেবে না, সেইটাও কিন্তু তোমরা একটু মাথায় রেখো। এরপর সোজা চলে গেলাম হচ্ছে মহাপ্রভুর জন্মভিটে। হ্যাঁ, তবে আর এই জন্মভিটেটা কী জানো তো, এই যে যেখানে আজকে এই ঘরটা দেখছো, কুঁড়ে ঘরটা, এরই নিচে মহাপ্রভুর আসল কুঁড়ে ঘর যেখানে প্রভু জন্মগ্রহণ করেছিলেন সেইটা রয়েছে। আর এই যে নিম গাছটা, ওখানে গাইড দাদারা বললেন, মানে যারা বলছেন এই সম্পর্কে, যে সেই সময় থেকে নিম গাছটা এখনও অবধি আছে। তারপর আমরা দেখে নিলাম সোনার গৌরাঙ্গ। আর এখানে এসে না সত্যি বলছি, নবদ্বীপে এক ধরনের ভাব আর মায়াপুরে এক ধরনের ভাব। এখানে এসে না সত্যি একটা আধ্যাত্মিক ফিলিং তোমার হবেই হবে। এরপরে চলে গেছি হচ্ছে মহাপ্রভুর ভিটে, যেটাকে বলে বাস্তু ভিটে। আর এইখানে গেলে তোমরা বুঝতে পারবে যে পুরনো নিদর্শন এখনও আছে চারিদিকে। এই যে বাস্তু ভিটেটা না এতটাই পুরনো, তুমি এর ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবে রোড কতটা উঁচুতে হয়ে গেছে, আর ভিটের যে মেন এন্ট্রান্স সে কত নিচুতে হয়ে গেছে। এখানে দরজা, স্তম্ভ, এখনও অবধি কাঠের সেই ছাদ, সব কিছু সেই আমলের জয়েস দিয়ে বাড়ি এখনও, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না, যদি না যাও বুঝতেও পারবে না। সেটা একবার হলো এইসব জায়গা থেকে ঘুরে আসবে। এই দেখো, এই যে দরজাটা সেই আমল থেকে লাগানো রয়েছে, আর এই যে শিকলটা দেখেছো এখানে লক করা হয়, এই শিকলটা দেখে বুঝতে পারছো কত বড় তালা, তবে এর লক হয়। তা যাই হোক, এখান থেকে এইভাবে ভালোভাবে দেখে এরপর আমরা চলে যাব হচ্ছে পোড়াবটতলা। এইখানে না আসার ভীষণভাবে ইচ্ছে ছিল, কারণ সবার আমি তো অনেকের ভিডিওতে দেখেছিলাম এই জায়গাটার কথা। এইটা নাকি অনেকবার পুড়ে গেছে। এখানে আসল মন্দিরটা তুমি খুঁজেই পাবে না, এই বটগাছটাই একটা মন্দির। একদম এই বটগাছটা এইভাবে ঘিরে এক ছোট্ট একটা কুটির মতন হয়ে গেছে, যেখানে মায়ের ঘট স্থাপন আছে, আর বছরে একবার মায়ের মূর্তিও আনা হয়, আর এইখানেই এটা পুজো হয়। আর এত জাগ্রত সবাইকে বলতে শুনেছি। আর এখানে গিয়েও তোমরা যদি একবার যাও না, সত্যি মনে হবে যে হ্যাঁ, মা আছেন বলেই এখনও তার অস্তিত্ব এই গাছটা যেন ধরে রেখেছেন। তা যাই হোক, এইখানেই আমাদের দেখা হয়ে গিয়েছিলো আমাদের এক বন্ধুর সাথে, আমাদের এই ছোট্ট ফ্যামিলির কিছু মেম্বারের সাথে, আর তারও এক পোষ্যের সাথে। এরপর বাড়িতে ফিরে আসা, বলেছিলাম না যে ঠিক বাড়িতে আমার বর ফিরে নিয়ে চলে আসবে। এই দেখো স্টেশনে চলে এসেছি। এখান থেকে এই দাদু বিক্রি করছিল পাঁপড়, এখানে ওনার থেকে 2টো পাঁপড় নিয়ে নিলাম। আর এবার অপেক্ষা করছি ট্রেনের জন্য, কারণ এবার হচ্ছে বাড়ি ফেরার পালা।